নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই, সিজন 2, পর্ব 11। মন্টি ঝন্টু আর টনিকে কলকাতার ডেরায় পাঠায়। সেখানে পৌঁছে দেখে সবাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। টনি তাড়াতাড়ি করে গোডাউনের ভিতরে ঢুকে দেখে রকির অবস্থাও খুব শোচনীয়, ঠোঁটের এক কোণ দিয়ে রক্ত ঝরছে। ঝন্টু পেছন পেছন এসে জিজ্ঞাসা করলো, এ কি বস, এখানে সবার এইরকম অবস্থা কেন? কি হয়েছে? কে করলো এরকম হাল? রকি বলল, জানি না, মুখ ঢেকে এসেছিল, তবে খুব তাড়াতাড়ি মালটাকে খুঁজে খালাস করে দেবো। রকির গায়ে হাত দেয়া, এর মাসুল তো ওকে গুনতেই হবে। আর এদিকে নিকিতা কিছু ঘুমের ট্যাবলেট খেয়ে নিল নিজেকে শান্তি করার জন্য। ওর মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে মাথাটা ধরেই থাকলো হালকা। ঈশা এক গ্লাস উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে নিয়ে এসেছে। নিকিতার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, এত কিসের টেনশন তোমার? এই জলটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। এরকমভাবে টেনশন করতে নেই ঐশী, আমি আছি তো, সব সমাধান করে দেব। একটু বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলল। নিকিতা একটু সন্দেহের দৃষ্টিতে ঈশার দিকে তাকায়। ঈশা বলল, জলটা খেয়ে নিচে আসো, খাবার বাড়ছে না। রাগিনী দেবী সবার জন্য গরম গরম লুচি আর আলুর দম বানিয়েছে। নিকিতা এসে দেখে সবাই উপস্থিত খাবার টেবিলে, বাকি ছিল শুধু ও। নিকিতা এসে বসে ঈশার পাশে। কালকের ওই রান্নার ব্যাপারটাকে নিয়ে একটু সহজ করতে নিকিতা বলে, আন্টি, কালকের জন্য আবারও সরি, চলো আমি তোমাকে রান্নায় সাহায্য করে দেবো। রাগিনী দেবী, আরে না না মা, তোকে করতে হয় না, আমিই করে নেব। নিকিতা, আরে আমি পারবো, কিচ্ছু হবে না, চলো তো, তুমি শিখিয়ে দিও, আমি পারবো ঠিক। ওরা খাওয়া দাওয়া সেরে রিনি আর অখিল বাবু বেরিয়ে গেল গ্রামের উদ্দেশ্যে। ঈশা চলে যায় ইনস্টিটিউশনে, মিলি চলে যায় কলেজ স্ট্রিটে কিছু প্রয়োজনীয় বই কিনতে। নিকিতা যায় রাগিনী দেবীর সঙ্গে রান্নাঘরে। রাগিনী দেবী বললেন, তাহলে তুমি একটু বেগুনগুলো কেটে মাছের ঝোলটা বসাও, আমি ততক্ষণ জামা কাপড়গুলো কেচে আসি। আলু পেঁয়াজ সব কাটা রয়েছে এখানে, আদা রসুন সব পেস্ট করা। তুমি শুধু বেগুনটা কেটে মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দিও, জিরে ফোড়ন দিয়ে করো। আর মাছ তোমায় ধুতে হবে না, আমি ভেজে নিলেই শুধু হবে, আমি ধুয়ে রেখেছি। নিকিতা হাসি হাসি মুখ নিয়ে বলল, আচ্ছা আন্টি, আমি সব সামলে নেব, তুমি যাও। কিন্তু এদিকে নিকিতার মনে মনে পেলে চমকে উঠেছে। বেগুন ভাজার মতো গোল গোল করে বেগুনগুলো কাটলো কোনো রকমে ছুরি দিয়ে। এরপর মাছ ভাজার পালা। তেল গরম না করেই মাছ ছেড়ে দিয়েছে ও। এদিকে মাছে নুন হলুদও মাখায়নি। এবার যা হওয়ার তাই হলো, কড়াইয়ে আটকে গেল মাছগুলো। খুন্তি দিয়ে যতই খোঁচা দিচ্ছে তাও মাছ উঠছে না, ভেঙে চুরে একেবারে একাকার হয়ে গেছে। মাছগুলো কোনো রকমে ভেজে এবার ঝোল বসাবে, কিন্তু নিকিতা মনে করতে পারছে না কি ফোড়ন দিতে বলেছিল। ও তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিল কিছুটা,
আলু, পেঁয়াজ, আদা সব ছাড়ার পর বেগুন ঢেলে দিল কড়াইয়ে, জল দিল পরিমাণ মতো। এবার দেখে যে বেগুন ডুবছে না, বেগুন ভেসে যাচ্ছে। পুরো এক কড়াই জল দিলে তাও বেগুন ডোবে না। খুন্তি দিয়ে বেগুনগুলো ডোবানোর চেষ্টা করলো, তাও হলো না। সেই সময় রাগিনী দেবী রান্নাঘরে প্রবেশ করলেন। এই কাণ্ড দেখে ওনার তো মাথায় হাত। কি বলবেন উনি বুঝতেই পারছেন না। এবার রাগিনী দেবীর মনেও একটু সন্দেহ বাসা বাঁধে, কিন্তু কিছু প্রকাশ না করে ঐশীকে বলে, তুমি ঘরে যাও মা, আমি সামলে নিচ্ছি, তুমি যাও। নিকিতা, সরি আন্টি। রাগিনী দেবী, আরে না না, সরি বলতে হবে না, তুমি যাও। নিকিতা ঘরে চলে যায়। ফোন বের করে মন্টিকে ফোন করলে মন্টি ঘটনাগুলো খুলে বলে। নিকিতা বুঝতে পারে না যে এই কাজটা কে করলো। আবার ঘরের মধ্যে পায়চারি শুরু করেও। দেখতে দেখতে দুপুর গড়ালো। ঈশা ফিরে এলো, মিলিও ফিরে এলো। লিভিং রুমে বসে ঈশা আর মিলি টিভি দেখছিল। নিকিতাও সেখানেই ছিল, কিন্তু নিকিতার মন তো এখন অন্য জায়গায়। ঈশা আর চোখে বারবার ঐশীকে দেখছে আর বাঁকা হাসি দিচ্ছে। কয়েকবার ঐশী আর ঈশার চোখাচোখি হতে নিকিতা উঠে চলে যায় নিজের ঘরে। নিকিতা আবার রকিকে ফোন করে। রকি বলে, হ্যাঁ বলুন ম্যাডাম। নিকিতা, কে করলো সব জানতে পারলে কিছু? রকি, সবাইকে খবর দিয়েছি, খোঁজ চলছে। 3 দিন সময়, এই 3 দিনের মধ্যেই খুঁজে বের করব। নিকিতা, ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, পুজো পর্যন্ত আমাদের হাতে সময় আছে। ঈশা পিছন থেকে বলে উঠল, কিসের পুজো পর্যন্ত সময় আছে ঐশী? নিকিতা ঘাবড়ে গিয়ে পিছন ফিরে একটা শুকনো ঢোক গিলে বলল, আরে ওই তো ইনস্টিটিউশনের কিছু পেন্ডিং কাজগুলো ছিল, ওগুলোর কথাই বলছিলাম পীযূষকে। ঈশা, কিন্তু পীযূষ তো এতক্ষণ আমার সাথে কথা বলছিল। নিকিতা, হ্যাঁ মানে ওর সাথে কথা হওয়ার পর বাপিকে ফোন করেছিলাম, সেই সময়তেই পীযূষ হয়তো তোমায় ফোন করেছিল। ঈশা, ও আচ্ছা, তাই হবে হয়তো। দেখতে দেখতে গণেশ পুজো চলে গেল, বিশ্বকর্মা পুজোও চলে গেল। ঈশাদের বাড়িতে দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গেল। আর এদিকে ইনস্টিটিউশনের কাজও শেষ। ঠাকুরমশাইকে খবর দেওয়া হলো, যিনি 12 বছর আগে পুজো করেছিলেন উনি এই বাড়ির পুরনো পুরোহিত। ওনাকেই ডাকা হয়েছে এবারেও। এই 12 বছর এই বাড়িতে তেমন কোনো পুজো হয়নি। ঠাকুরমশাই এসে বললেন, কি ব্যাপার অখিল, এত বছর পর আবার মায়ের পুজোর তোড়জোড়? অখিল বাবু, আরে আমাদের বাড়ির মা যে ফিরে এসেছে, আমাদের ঐশী মা, তাই মা দুর্গাকেও যে ফিরতে হবে আবার ঘরে। ঠাকুরমশাই, তা বেশ ভালোই খবর। ঠাকুরমশাই পুজোর লিস্ট লিখে দিয়ে গেলেন, কি কি লাগবে পুজোয়। তারপর এক এক করে হালাই কর, প্যান্ডেলের লোক, বাসনপত্র ভাড়া করা সব শুরু হলো। বাড়ি রং করা শুরু করে দেন অখিল বাবু। সে এক বিশাল তোড়জোড়। সেনবাড়ি আবারও আলোয় সেজে উঠতে চলেছে। আর এদিকে নিকিতা পীযূষকে ফোন করে বলছে, আরে আমি থাকতে পারবো না ইনস্টিটিউশনের ওপেনিংয়ে, তোরাই কর, বাবাকে আনতে বল ইন্ডিয়াতে, আমি এখন অন্য কান্ট্রিতে আছি, আমার পক্ষে সম্ভব নয় ওখানে থাকা। পীযূষ এই খবরটা পাওয়া মাত্রই ঈশাকে কল করে। ঈশা শুনে বলে, আরে এরকম হয় নাকি, উনি না থাকলে কি করে হবে? আমি মিস্টার বর্মনের সাথে কথা বলে নিচ্ছি। ঈশা মিস্টার বর্মনের সাথে কথা বলে ইনস্টিটিউশনের ওপেনিংটা মহালয়া থেকে পিছিয়ে সপ্তমীর দিন ঠিক করার জন্য। এদিকে নিকিতার ফোনে ফোন আসে মিস্টার বর্মনের। উনি বলেন, নিকিতা তোমাকে থাকতেই হবে ওপেনিংয়ে, না হলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। তোমার সব কথা শুনি মানে এটা না যে কাজের ক্ষেত্রেও তোমার সব কথা শুনতে হবে।
সপ্তমীর দিন ওপেনিং হবে, আর তুমি তখন কিভাবে আসবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি তোমাকে এখানে দেখতে চাই, ব্যাস। আর নন্দিনী কোথায়? ওকে ফোন করলাম, ওর ফোনটা নট রিচেবল বলছে। নিকিতা: আরে ড্যাড, এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা। ও ঠিক আছে, একদম পরে কথা বলিয়ে দেব, এখন রাখছি। এই বলে ফোনটা কেটে দিতেই নিকিতার সামনে ঈশা হাজির। ঈশা বলে, ঐশী, আমাদের ইনস্টিটিউশনের ওপেনিংটা মিস্টার বর্মনকে বলে একটু পিছিয়ে দিতে বললাম, কারণ নন্দিনী, নিকিতা কারোরই কোনো পাত্তা নয়। এইভাবে হয় নাকি বলো ঐশী? ওদেরকেও তো সাক্ষী থাকতে হবে এই মুহূর্তে। ঈশা কথাগুলো একটু গম্ভীরভাবে বলে ফিসফিস করে নিকিতার কানের কাছে এগিয়ে গেল। নিকিতা ঈশার এরকম শান্ত কণ্ঠস্বরে একেবারে ভয়ের আভাস পায়। ওর বুকটা ভয়ে কেঁপে ওঠে। ঈশা বলে, ঐশী, তুমিও যাবে তো ওপেনিংয়ে? তুমি না থাকলে হয় বলো? তুমিই তো আমার সব, তোমাকে তো আমার পাশে থাকতেই হবে, তাই না? ঈশা নিকিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে কথাগুলো বলে, আর ঈশার গরম নিঃশ্বাস নিকিতার হাত পা ঠান্ডা করতে শুরু করে। ও এক ঝটকায় ঈশাকে নিজের থেকে ছাড়িয়ে ঘরে চলে যায়। ঈশা গিয়ে হাসতে থাকে, আর এদিকে নিকিতা ঘরে গিয়ে রকিকে ফোন করে বলে, ঐশীকে সরিয়ে অন্য কোথাও রেখে দাও, কেউ যেন ওকে খুঁজে না পায়, কিন্তু নন্দিনীকে কিছু করতে হবে না, ওকে বাঁচিয়ে রাখো, না হলে আমরা সবাই মুশকিলে পড়ব। ওদিকে ঈশা প্রীতিকে বলায় প্রীতি জার্মান র এজেন্টের সাথে কন্ট্রাক্ট করে। জার্মান র এজেন্টের হেডকোয়ার্টার থেকে ফোন আসে নিকিতার কাছে, নিকিতাকে রিপোর্টিং করতে হবে হেডকোয়ার্টারে যত তাড়াতাড়ি সম্ভব। নিকিতা এবার দেয়ালে পুরোপুরি পিঠ থেকে যায়। নিকিতা পাগলের মতো করতে থাকে, ঘরের দরজা বন্ধ করে সব জিনিস ফেলে দেয় এদিক ওদিক। ঈশা নিচের দালানে দাঁড়িয়ে সেই শব্দ শুনে নিকিতার ঘরের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। ততক্ষণে রাগিনী দেবী নিচ থেকে ডাক দিলেন খাওয়ার জন্য। তখন দুপুর প্রায় 2টো। সবাই খেতে বসে গেল। নিকিতা ঈশার পাশেই বসেছিল, আর নিকিতার ফোনটা রাখা ছিল ঈশা আর ওর খাবারের প্লেটের মাঝামাঝিতে। সেই সময় নিকিতার ফোন বেজে উঠল। ডিসপ্লেতে লেখা দেখা গেল, রকি কলিং। ঈশা নিকিতার ফোনের দিকে তাকিয়ে নিকিতার দিকে তাকায়। নিকিতা তাড়াতাড়ি করে ফোনটাকে উল্টে রাখে। ফোনটা ভাইব্রেট হয়ে চলে। ঈশা জিজ্ঞাসা করল, রকিটা কে ঐশী? নিকিতা বলে, আরে ও কেউ না, অফিসের একজন কলিগ। তারপর উঠে যায় খাওয়ার টেবিল ছেড়ে। রাগিনী দেবী বলে, আরে কিছুই তো খেলি না, উঠে যাচ্ছিস কেন? খেয়ে যা মা। নিকিতা, পেট ভরে গেছে, ভালো লাগছে না আর। নিকিতা ঘরে চলে যায়। রাগিনী দেবী ঈশাকে বলে, ঐশীর আচরণটা আজকাল কেমন অদ্ভুত হয়ে গেছে না? এই ঐশীকে যেন কেমন অচেনা লাগে। মিলি, হ্যাঁ আন্টি, তুমি ঠিকই বলেছ। সেদিন আমি আর রিনিও এই কথাটাই বলা বলি করছিলাম। ঈশা, আরে অত ভেবো না, তোমরা একটু বেশি ওভার থিঙ্কিং করছো। ওসব কিছু না, ওসব তোমাদের মনের ভুল। খাও সবাই এসব না ভেবে। এরপর সবাই যে যার মতো খাওয়া শুরু করলো। নিকিতা এই টেনশন আর নিতে পারছে না, আবার ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। ঈশা খাওয়া শেষ করে ঘরে ঢুকে দেখলো ঐশী ঘুমিয়ে গেছে। ঈশা ঐশীর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, ডোন্ট ওয়ারি, मैं हूं ना, সব ঠিক করে দেবো ঐশী। ঈশা তারপর বেরিয়ে যায় তার R15 বাইকটা নিয়ে ওর কোনো এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঈশা তার ডেস্টিনেশনে পৌঁছয়।
অখিলবাবু আর রিনি পৌঁছলো দেশের বাড়িতে। ওখানে গিয়ে দেখেন অখিলবাবুর দাদার শরীর ভালো যাচ্ছে না, আর ওনার মা বাবারও বয়স হয়েছে। ওনারা ব্যথা বেদনায় জর্জরিত। সেই দিনটা অখিলবাবু আর রিনি ছিল দেশের বাড়িতেই। অখিলবাবু মিলিদের পরিবারকেও বলে আসলো পুজোতে আসার জন্য। দেশের বাড়ির ওনারা খুব খুশি হলো ঐশী ফিরে এসেছে শুনে, আর এবার মা দুর্গা বাড়িতে আসবে শুনেও ভীষণ খুশি সবাই। এদিকে মিলি খাওয়া দাওয়ার পর রাগিনী দেবীর হাতে হাতে রান্নাঘর গোছাতে সাহায্য করছিল, আর ওদিকে ঈশা গন্তব্যে পৌঁছে কাকে যেন একটা কল করলো। বিশাল একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে একজনকে ফোন করতেই সেই বাড়ি থেকে একটি ব্যক্তি শুট বুট পরে বেরিয়ে এলো। ঈশার বাইকে বসে রওনা দিল। ঘন্টা খানিক পর ঈশা ফিরে এলো ওই ব্যক্তি সহ ওই বাড়ির সামনে। ঈশা ভিতরে যেতেই একজন মহিলা এসে বলল, আরে মা, তুমি কতদিন পর এসেছো, বসো বসো। ঈশা প্রণাম করে লিভিং রুমে বসে। ওই ব্যক্তিটি হলো বিক্রম সিনহা, ঈশার এক বন্ধু। উনি একজন আইপিএস অফিসার। বিক্রম বসে জল খেতে খেতে ওনার ওয়াইফকে ডাকেন। ওনার ওয়াইফ বেরিয়ে এসে ঈশাকে হাগ করে বলে, আরে বহুদিন পর যে, তো ম্যাডাম পদ ভুলে নাকি? ঈশা, আরে না না, একটু কাজে এসেছিলাম। প্রীতি, আরে তাই বলি, ঈশা সেনগুপ্ত হঠাৎ আমাদের বাড়িতে কেন? ঈশা, আরে ওরকম কোনো ব্যাপার নেই। প্রীতি, থাক থাক, আমার সব জানা আছে। তা শুনলাম ঐশী নাকি ফিরে এসেছে, এটা কি সত্যি? ঈশা, ফিরে এসেছে, কিন্তু সত্যি মিথ্যের মাঝে কিছু তো একটা লুকিয়ে আছে, সেটাই ধরতে পারছি না। প্রীতি, মানে? ঈশা, আরে আমার কথা ছাড়ো, তোমরা কেমন আছো বলো? প্রীতি, ভালোই আছি, কিন্তু তোমার এরকম কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। কিন্তু সরি, সেই সময় তোমার সাথে আমরা দেখা করতে যেতে পারিনি, কাজের সূত্রে আউট অফ কান্ট্রি ছিলাম। ঈশা, আরে কোনো ব্যাপার না, বাদ দাও এসব। আসলে বিক্রম আর প্রীতি হলো ঈশার কলেজের বন্ধু। ও সেই সাথে প্রীতি হলো একজন র এজেন্ট। ঈশা বিক্রম আর প্রীতির সাথে দেখা করতেই এসেছিল। কয়েক ঘন্টা ধরে চলল ওদের আলোচনা। তারপর ঈশা ফিরে গেল বাড়িতে। ঈশা গিয়ে দেখে ঐশী এখনো ঘুমাচ্ছে। ঈশা ওকে বিরক্ত না করে বসে বসে মুভি দেখে। মুভি দেখতে দেখতে ঈশার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ঈশা প্রীতিকে ফোন করে বলে ঐশীর ফোনের কল লিস্ট বের করে দিতে। প্রীতি বলে ঘন্টাখানেক সময় লাগবে। ঈশা বলল, কোনো প্রবলেম নেই, আমি অপেক্ষা করছি। প্রায় 1 ঘন্টা পর গিয়ে প্রীতি ঈশাকে ঐশীর কল লিস্টের একটা পিডিএফ পাঠায়। ঈশা সেটা খুলে চেক করতে থাকে নাম্বারগুলো। ঈশা দেখলো দুটো নাম্বারে দিনে 3 থেকে 4 বার কল রয়েছে, ইনকামিং আউটগোয়িং দুটোই আছে। ঈশা নাম্বারটা নিয়ে বিক্রমকে বলে এই দুটো নাম্বার ট্র্যাক করতে হবে। বিক্রম বলে এতে 2-3 দিন সময় লাগবে, একটু লং প্রসেস এটা। ফোন সুইচ অফ থাকলে ট্র্যাক করতে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়। ঈশা বলল, কোনো চাপ নেই, তুই ধীরে সুস্থে কাজ কর, তাড়াহুড়োর দরকার নেই। এই করে ওই দিনটা কেটে গেল। পরের দিন রিনি আর অখিলবাবু ফিরে এলেন বাড়িতে। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি, কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না, আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে, নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা storytellingwithiyashika13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে।
শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি ভেতরে চলতেই থাকে, নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।